টাইটেল ট্যাগ, H1, মেটা ডেসক্রিপশন, এগুলো ছাড়াও কিন্তু অনেক র‍্যাঙ্কিং ফ্যাক্টর আছে যেগুলো আমরা সহজে কনসিডার করতে চাই না আমাদের ওয়েবসাইটের জন্য। ওই র‍্যাঙ্কিং ফ্যাক্টরগুলো যদি আমরা গুরুত্ব দেই তাহলে আমাদের ওয়েবসাইটটা আরো দ্রুত গুগলে র‍্যাঙ্ক করতে পারে। সেই ধরনের বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যেমন কি বলে আপনার এই যে কিউমুলেটিভ লেআউট শিফট, এটা একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর আছে। আমি কিছুদিন আগে এই জিনিসটা দেখতেছিলাম এবং আশ্চর্যজনকভাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গুগলের ডিরেক্ট একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে একটা, যেটা কিনা 2021-এ গুগল ওদের ডিরেক্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে করছে, আপনার কনসিডার করা শুরু করছে। আজকে আমরা র‍্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, কারণ হচ্ছে আমাদের সময় স্বল্প, আমরা একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করাতে চাই। এখন কোনটা আসলে বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, এটা বুঝে আমরা যদি কাজ করতে পারি এবং র‍্যাঙ্কিং ফ্যাক্টরের ক্লাসিফিকেশন গুলো যদি আমরা বুঝতে পারি, আমাদের জন্য কাজ করা ইজি হবে। কোনোটাকে কম গুরুত্ব দিয়ে, কোনোটাকে বেশি গুরুত্ব দিয়ে, যেটা যেমন গুরুত্ব দেওয়া উচিত সেটাকে সেভাবে করে সামনে আগানো যাবে। আসেন শুরু করি। র‍্যাঙ্কিং ফ্যাক্টর অনেক ধরনের হয়, তার মধ্যে কিছু র‍্যাঙ্কিং ফ্যাক্টর আছে ডিরেক্ট, যেগুলো আপনার ওয়েবসাইটের র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। কিছু আছে ইনডিরেক্ট, কিছু হচ্ছে ইমার্জেন্সি বা ইমার্জেন্ট যেটাকে বলেন আপনি কেন, ভ্যালিডেটেড র‍্যাঙ্কিং ফ্যাক্টর এবং কোরিলেটেড র‍্যাঙ্কিং ফ্যাক্টর। সো আমাদের আজকে আলোচনার প্রথম যে র‍্যাঙ্কিং ফ্যাক্টরকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিরেক্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টর, robots.txt। আপনারা সবাই জানেন robots.txt টা কেমন। মনে করেন আমার একটা ওয়েবসাইটের robots.txt আমি অ্যালাউ করে রাখছি। এই robots.txt অ্যালাউ করার ফলে কিন্তু গুগল আমার ওয়েবসাইটে আসতেছে এবং স্ক্রল করতেছে। বাই এনি চান্স আমি যদি আমার robot.txt টাকে ডিসঅ্যালাউ করে দেই বা শুরু থেকে ডিসঅ্যালাউ করে রাখি, তাহলে কিন্তু আমার সাইটটা গুগল পড়তে আসবে না। এইটা হচ্ছে একটা ডিরেক্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টর। এরকম আরো অনেকগুলো ডিরেক্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টর আছে, অ্যাজ লাইক রিলিভেন্সি একটা ডিরেক্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টর। রিলিভেন্সি আর একটা ডিরেক্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টর। যেমন হচ্ছে আপনি কোন একটা কিওয়ার্ডের জন্য মনে করেন পান নাই, র‍্যাঙ্কিং পান নাই, কিন্তু চতুর্থ পঞ্চম পেজে ডেফিনেটলি আছেন। এইটা গুগল কেন করতেছে? কারণ হলো আপনার কন্টেন্ট ওই কিওয়ার্ডের সাথে রিলিভেন্ট, যার কারণে গুগল হচ্ছে নিচ থেকে ডিগ করে আপনার সাইটটাকে বা আপনার কন্টেন্টটাকে ওই কিওয়ার্ডের জন্য সামনে নিয়ে আসছে। এগুলো হচ্ছে ডিরেক্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টর। এরপরে যে র‍্যাঙ্কিং ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে যেমন ইনডিরেক্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টর। হোস্টিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনডিরেক্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টর। আপনি গুগলের কোথাও এরকম গাইডলাইন খুঁজে পাবেন না যে ভালো জায়গা থেকে আপনার ওয়েবসাইটটা হোস্ট করা হইলে সে আপনাকে ভালো র‍্যাঙ্কিং দিবে, খারাপ জায়গা থেকে হোস্ট করা হইলে খারাপ র‍্যাঙ্কিং দিবে। দ্য থিং ইজ নট লাইক দ্যাট। গুগল এই কথাগুলো বলে নাই, বাট ইমপ্লিমেন্টেশনের দিক থেকে আপনি এটা নিশ্চিন্তা করে দেখেন। আপনি মনে করেন এমন একটা হোস্টিং থেকে, সার্ভিস প্রোভাইডার থেকে আপনি হোস্টিং নিছেন, আপনার সাইট লোড হইতে অনেক সময় নেয়, 8 সেকেন্ড 10 সেকেন্ড চলে যায়। তারপর হচ্ছে লোড নেওয়ার পরেও হচ্ছে ফার্স্ট কন্টেন্ট ফুল পেইন্ট আসতে আপনার 2 4 5 7 সেকেন্ড লেগে যায়। এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আপনার ইউজার আপনার সাইটে স্টাক থাকবে? কখনোই থাকবে না, মানুষের এত সময় নাই। আপনার সাইট ছাড়াও আরো অনেক সাইট আছে, সেগুলো সব সাইটে চলে যাবে। সো একটা জিনিস খেয়াল করে দেখেন, গুগল বলে নাই ভালো জায়গা থেকে হোস্টিং কিনলে সে ভালো র‍্যাঙ্কিং দিবে, কিন্তু ইনডিরেক্টলি এটা কিন্তু আপনাকে র‍্যাঙ্কিং এ একটা ফ্যাক্টর ক্রিয়েট করতেছে। কেমন? আপনার কন্টেন্ট যতই ভালো হোক, আপনি ইউজারের কাছে পৌঁছাইতে পারতেছেন না। আর এখন গুগল অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে, সে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ইউজার কোনটাকে প্রাধান্য দিচ্ছে, কোনটাকে দিচ্ছে না। সো যখন দেখবে গুগল যে ইউজার আপনার সাইটটাকে প্রাধান্য দিচ্ছে না, আপনার সাইটে গুড কোয়ালিটি কন্টেন্ট থাকা সত্ত্বেও কিন্তু এটা আপনার র‍্যাঙ্কিং ফ্যাক্টরকে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করবে, আপনার র‍্যাঙ্কিংটা ইজিলি হবে না। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইনডিরেক্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টর, হোস্টিং। তার উপর আবার আরেকটা জিনিস আছে, সি ব্লক একটা বিষয় আছে, আমি আপনাদেরকে 2টা এপিসোডে দেখাইছিলাম যে যখন কিনা একই আইপি সার্ভার থেকে ডিফারেন্ট 2টা ওয়েবসাইটকে আপনি হোস্ট করতেছেন, ওর হচ্ছে আইপি 24 বাইট এবং এর 24 বাইট মিল আছে। লাস্টের টুকু যদি মিল নাও থাকে, এই দুইটা যদি মিল থাকে এবং এই দুটার মধ্যে যদি আপনি ব্যাকলিংক করে ফেলেন, তাহলেও কিন্তু এটা একটা নেগেটিভ র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এটাকে সি ব্লক প্রবলেম বলা হয়। সো হোস্টিং অবভিয়াসলি একটা ইনডিরেক্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। সোশ্যাল মিডিয়া কে আপনি ইনডিরেক্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কনসিডার করতে পারেন। তবে এখানে একটা কথা আছে, দয়া করে কাউকে যখন প্রশ্ন করবেন যে আচ্ছা সোশ্যাল মিডিয়া কি একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর, সে যদি বলে যে ইয়েস সোশ্যাল মিডিয়া ইজ এ র‍্যাঙ্কিং ফ্যাক্টর, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্যাট পারসন। কারণ হচ্ছে
উনি কোন পার্সপেক্টিভ থেকে এই কথাটা বলছে এটা হয়তো আমি বা আপনি বুঝতেছি না। বিষয়টা এরকম, আপনি যখন সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো লিংক শেয়ার করতেছেন, আপনার কন্টেন্ট শেয়ার করতেছেন, তখন কিন্তু গুগলে যে বটটা আছে ও বুঝতেছে অ্যাকচুয়ালি যে আপনি কোন রিলেটেড কথাবার্তা বলেন। যেমন আপনারা যদি আমার নাম সার্চ করেন, দেখবেন গুগলে আমার সোশ্যাল মিডিয়া গুলো র‍্যাঙ্ক করছে। আমার ওয়েবসাইটটা পাবেন না, কারণ হচ্ছে আমার ওয়েবসাইটের robots.txt আমি অফ করে রাখছি। কারণ হচ্ছে আমার ওয়েবসাইটের কন্টেন্ট গুলো আমি বাংলায় দিয়ে রাখছি। আমি চাই না বাংলায় আমার সাইটটা র‍্যাঙ্ক করুক। ইংলিশ কন্টেন্ট লিখতেছি, যখন এটা কিনা কমপ্লিট হয়ে যাবে তখন আমি রোবটস অন করে দিব। তো যেটা বলতেছিলাম আর কি, সোশ্যাল মিডিয়াতে যখন আপনি আপনার সাইটের লিংক, কন্টেন্ট এবং আদার স্টাফস গুলো শেয়ার করবেন, তখন গুগলে আপনার রিলেভেন্সি প্রমাণ হবে। সোশ্যাল মিডিয়াটা অ্যাকচুয়ালি কিন্তু রিলেভেন্সিটাকেই প্রমাণ করে, যার কারণে সোশ্যাল মিডিয়া ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনডিরেক্ট র্যাঙ্কিং ফ্যাক্টর। এরপর হচ্ছে ইমার্জেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর। ইমার্জেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিএ বা ডোমেইন অথরিটি, যেটা আমরা কিনা মজ থেকে দেখতে পারি। আমরা দেখছি না মজ থেকে ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি জিনিসটা কি, একটা জিনিস খেয়াল করেন, গুগল কোনো একটা ডোমেইন লিংককে জাস্টিফাই করার জন্য অনেক ধরনের ম্যাট্রিক্স ইউজ করে, বাট আমরা কিন্তু 100% কি কি ম্যাট্রিক্স সে ইউজ করতেছে এটা আজ পর্যন্ত বুঝতে পারি নাই, ধরতে পারি নাই, বিকজ ইটস অল অ্যাবাউট অ্যান অ্যালগরিদমিক ইস্যু। অ্যালগরিদমিক ইস্যুগুলো আমরা হিউম্যান বিংরা খুব সহজে সর্ট আউট করতে পারবো না। তবে আমরা বেশ কিছু ম্যাট্রিক্সের সন্ধান পাইছি যেগুলোর উপর ডিপেন্ড করে আসলে গুগল কোনো একটা ডোমেইনকে হাই স্কোর দেয় র‍্যাঙ্কিং এর জন্য, কোনো ডোমেইনকে সে লো স্কোর দেয় র‍্যাঙ্কিং এর জন্য। অ্যাজ লাইক ডোমেইন অথরিটি হচ্ছে এরকম একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর। ডোমেইন অথরিটি অনেক কিছুর উপর ডিপেন্ড করে মজ দিয়ে থাকে, যেমন হচ্ছে একটা ডোমেইনের এইজের উপর ডোমেইন অথরিটি নির্ভর করে, রিলেভেন্সির উপর ডোমেইন অথরিটি নির্ভর করে, রুট ডোমেইন থেকে কি পরিমাণ ব্যাকলিংক আসছে সেটার উপরে মজ হচ্ছে একটা ডোমেইনের ডোমেইন অথরিটি স্কোর দেখায়। সো এই বিষয়গুলো ইমার্জেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে একটা ডোমেইনের জন্য কাজ করে, যেটাকে আমরা ডোমেইন অথরিটি বলি। তারপর হচ্ছে কোর ওয়েব ভাইটালস। তিন ধরনের কোর ওয়েব ভাইটালস আছে। প্রথম যেটা হচ্ছে এলসিপি, লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট। সেকেন্ডটা হচ্ছে এফআইডি, ফার্স্ট ইনপুট ডিলে, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ সিএলএস, কিউমুলেটিভ লেআউট শিফট। আমরা কিউমুলেটিভ লেআউট শিফট সম্পর্কে কথা বলবো। সিএলএস বা কিউমুলেটিভ লেআউট শিফট হলো একটা কোর ওয়েব ভাইটাল মেট্রিক, যেটা আপনি ব্যবহার করতে পারেন আপনার ওয়েবসাইটের লেআউট শিফটের প্রভাব পরিমাপ করার জন্য। খুব ইজিলি বুঝাই দেই। মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার এই ওয়েবসাইটে মেনু আছে, লোগো আছে, এখানে তো অবশ্যই মেনু আছে, বিভিন্ন জিনিসপত্র আছে, এখানে হচ্ছে আপনার কন্টেন্ট আছে, এবং এখানে মনে করেন এখানে অ্যাড আসছে। এখন যেই কাজটা আপনি করতেছেন সেটা হচ্ছে হলো এইভাবে একটা সাইটের লেআউট আপনি বানায় রাখছেন। আমি যখন আপনার ওয়েবসাইটে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাচ্ছি, প্রথমে আমি একটা জার্কিং দেখতেছি, আমি একটা শেকিং দেখতেছি, রাইট? এখানে কিছু মেনু আসতেছে, কালার আসতেছে না, লোগোটা আসতেছে, আবার এখানে আপনার ইমেজে অল্টার ট্যাগ আসতেছে। হঠাৎ করে আবার দেখলাম একটা ঝাঁকি দিয়ে অ্যাড আইসা পড়ছে, অ্যাড আবার আপনার লেআউটে ভাইয়া চলে অস্থির বানায় ফেলছে। এই যে একটা বিষয় আছে না, এটাই হচ্ছে আপনার কিউমুলেটিভ লেআউট শিফট। আপনার লেআউটটা শিফট হয়ে যাচ্ছে যখন লোড হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে 2021-এ গুগল ডিরেক্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কনসিডার করা শুরু করছে, কারণ এরকম একটা ঘটনা যখন হবে তখন আপনার ওয়েবসাইটে কোনো ইউজার যায় কিন্তু শান্তি পাবে না। যখন ইউজার যায় শান্তি পাবে না, ইউজার থাকবেও না, আপনার সাইট অটোমেটিক্যালি পড়ে যাবে। সো এই কারণে কিন্তু এই সিএলএস টাকে গুগল ডিরেক্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কনসিডার করতেছে, এবং আমাদের চেষ্টা থাকতে হবে আমাদের সিএলএস টা আমরা পরিমাপ করে যেন সিএলএস কারেকশন করার পিছনে বা সিএলএস স্কোর হাই করার পিছনে সময় দিই। আপনি সিএলএস মাপবেন কিভাবে? there are a lot of tools। আপনি গুগল পেজ ইনসাইটস থেকেও সিএলএস মাপতে পারেন, তারপর হচ্ছে আপনি পিংডম থেকেও সিএলএস মাপতে পারেন। বিভিন্ন ভাবে সিএলএস মেপে দেন হচ্ছে এটাকে রিপেয়ার করার জন্য যা করা লাগে তা করবেন, তাহলে এভারেজ টাইম বা আপনার এক্সপেক্টেড টাইমের মধ্যে আপনার ওয়েবসাইটটা গুগলে র‍্যাঙ্ক করতে পারে। এরপরে
আরেকটা র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে যেটাকে আমরা বলতে পারি কোরিলেটেড র্যাঙ্কিং ফ্যাক্টর। এনএলপি এবং সোশ্যাল মেট্রিক্স এই দুইটাও কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টরের আওতায় পড়ে। এই কোরিলেট র্যাঙ্কিং ফ্যাক্টর এবং ভ্যালিডেটিং র্যাঙ্কিং ফ্যাক্টর সম্পর্কে নেক্সট কোন এপিসোডে আপনাদের সবার সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।